নমস্কার। ক্যাম্পাস প্লাস চ্যানেলে নমস্কার। আজকে আবার তন্ময় বাবুকে পেয়েছি। তন্ময় বাবু, আপনাকে স্বাগত। আপনার সঙ্গে তো আর পরিচয় করে দেওয়ার কিছু নেই। আজকে যে সাবজেক্ট, সে সাবজেক্ট হচ্ছে বামফ্রন্ট, মিডিয়া এবং প্রচার। আমার চ্যানেলে যে আগের বেশ কয়েকটা এপিসোড দেখলেই দেখতে পারবেন যে এখানে অনেকেই বলেছেন যে বামফ্রন্ট কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার কাছ থেকে সেইভাবে কোনো রকম প্রচারে, যাকে বলে সহায়তা বা মানে যাই হোক, সেই ধরনের আনুকূল্য কিছু পাচ্ছে না। তাই এটা একটা আহ, ক্ষোভ, এবং এই ক্ষোভের পিছনে কতটা কি ব্যাপার আছে সেটা আপনি আরো ভালো বলবেন। তো প্রথমে আগে একটু জিজ্ঞাসা করে নিই যে প্রচার ব্যাপারটা, পাবলিক ইনফরমেশন এবং বিজ্ঞাপন, বামপন্থীদের দৃষ্টিভঙ্গিতে দক্ষিণপন্থীদের তুলনায় ইনফরমেশন এবং প্রচার বা এই পাবলিক ইনফরমেশন প্রচার দুটোর মধ্যে পার্থক্য কোথায় আগে বলুন, তারপর বাকি একটু পরে অন্য প্রশ্নে আসছি। প্রথম কথা হচ্ছে, আপনি যে মেইনস্ট্রিম মিডিয়ার কথা বলছেন, আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে মেইনস্ট্রিম মিডিয়ার 100-র ভিতর 99.6% মালিক একচেটিয়া পুঁজি এবং কর্পোরেট পুঁজি, যাদের তারা। এবং আপনি এটা জানেন যে বামেদের প্রধান শত্রু অর্থনৈতিক দিক থেকে, শ্রেণীগত শোষণের দিক থেকে এই কর্পোরেট পুঁজি এবং একচেটিয়া। খুব স্বাভাবিকভাবেই যাদের প্রধান শত্রু বামেরা, তারা বামেদেরকে প্রচার দেবেন, এটা কাঙ্ক্ষিত। আমরা সে প্রত্যাশাও করি, কিন্তু এটা আমরা প্রত্যাশা করি যে তারা ইনফরমেশনটা ঠিক দেবেন। এটা আমরা প্রত্যাশা করি তারা তাদের সম্পাদকীয় কলমে তাদের অভিসন্ধি প্রকাশ করুন, কিন্তু নিউজ যেখানে এক্সপ্রেস হবে সেখানে নিউজটা সত্য হবে। ইনফরমেশন মানুষের কাছে সঠিক পৌঁছাক, তথ্য সঠিক পৌঁছাক, এবং তারপরে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য অনুযায়ী তাদের কাজ করুন, অর্থনৈতিক স্বার্থ রক্ষা করুন, কিন্তু তথ্য বিকৃতি ঘটাবেন না। আর প্রচার খুব স্বাভাবিক নিয়মেই হচ্ছে, তারা এই পুঁজির পক্ষে যে দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখতে এবং ক্ষমতায় আনতে চায়। সুতরাং কোয়াইট ন্যাচারাল যে এই পুঁজির স্বার্থ রক্ষা করে সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস। আপনি যে ওষুধ বাজার থেকে কেনেন, সেই ওষুধের দাম 10 গুণ বাড়ে, 8 গুণ বাড়ে, 7 গুণ বাড়ে। আবার সেই ওষুধ কোম্পানি ইলেকটোরাল বন্ডে টাকা দেয় বিজেপিকে, তৃণমূলকেও। এই যে আসন্ন শারদ উৎসবে 80% বিদ্যুৎ ছাড়, এই যে বিদ্যুৎ ছাড় পুজো কমিটিগুলোর, আসলে এই পুজো কমিটিগুলো ছাড় পাবে মানে সরকার টাকাটা দিয়ে দেবে। বাস্তবে যদিও সরকার দেবে না, এটা ডিস্ট্রিবিউটেড হবে ভোক্তা জনগণের উপর। কিন্তু বিদ্যুৎ কোম্পানিগুলোর কোনো লস হচ্ছে না। তাহলে বিদ্যুৎ কোম্পানিগুলো তারা আবার ইলেকটোরাল বন্ডে এই দলগুলোকে টাকা দেবে। ফলে এই যে প্রচারের ক্ষেত্রে সত্যি সত্যি 75% বিদ্যুৎ ছাড়, 70% বিদ্যুৎ ছাড়, গত শারদীয়ায় রাজ্য সরকারের খাত থেকে এ বাবদ বিদ্যুৎ কোম্পানিগুলোকে কত টাকা দেওয়া হয়েছে, তার কোনো তথ্য আজ পর্যন্ত কোনো মিডিয়ায় আপনি দেখেছেন? পিআইএল করলেও জানা যায়নি। আপনাকে তো ঘোষণা হচ্ছে রাজ্য সরকার দায়িত্ব নিচ্ছে, পুজো কমিটিগুলো ছাড় পাচ্ছে, তার মানে তো রাজ্য সরকারের একটা এক্সপেন্ডিচার হচ্ছে।
তাহলে সেই এক্সপেন্ডিচারটা কত? গত শারদোৎসবে বিদ্যুৎ ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকারকে কত টাকা ভর্তুকি দিতে হয়েছে আপনি জানেন? একজন সাংবাদিক হিসেবে জানেন না, আমি জানি, একজন রাজনীতিবিদ হিসেবে জানি না। তাহলে এই যে বিদ্যুতের সরবরাহকারী সংস্থা, তারা তো দামটা নিয়েছে, তারা কেউ বিনা পয়সায় দেয়। তাহলে তারা দামটা নিয়েছে সাধারণ ভোক্তা জনগণের উপর ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে, তাদের মিটারের খরচ বাড়িয়ে, এবং তার সঙ্গে সরকার পরিচালক রাজনৈতিক দলকে ইলেকটোরাল বন্ডে টাকা দিয়ে সুবিধা পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে। আচ্ছা। আমার সিম্পল প্রশ্ন হচ্ছে, এই সঠিক তথ্যটা যদি মূলধারার মিডিয়া প্রচার করে যে গত বছর রাজ্য সরকারকে এই খাতে এত শতাংশ বরাদ্দ ছিল এবং এত টাকা রাজ্য সরকার ব্যয় করেছে, আসুক। সেটা কিন্তু মূলধারার মিডিয়ায় আসে না। কিন্তু মূলধারার মিডিয়ায় বারবার প্রচারিত হয় যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 80% বিদ্যুতের ছাড় দেওয়া হবে, দমকলের ছাড়। আচ্ছা, আপনাকে এ ব্যাপারে আরো দুটো প্রশ্ন পরপর করে রাখি যাতে আপনার উত্তর দিতে সুবিধা হয়। এক নম্বর হচ্ছে যে বামপন্থী যে সমস্ত বুদ্ধিজীবী এই মেইন স্ট্রিম মিডিয়াতে যাচ্ছেন, গিয়ে বিজেপি এবং টিএমসির বাইনারির একটা দর্শক হিসাবে সেখানে থেকে কি সেই জিনিসটাকে ভ্যালিডেট করছেন না, যেহেতু তারা বুঝতে পারছেন যে তাদের হয়ে কোনো বা তাদের যে পার্সপেক্টিভ সেটা কভার্ড হচ্ছে না। আজকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছে, সাউথ আফ্রিকানরা যদি সে ব্যাপারে অভিনন্দন জানায় বা সমালোচনা করে, তা মাঠের বাইরে দর্শক হিসেবে করবে, তা বামপন্থীদের তাহলে মেন স্ট্রিম মিডিয়াতে যাওয়ার দরকার কি আছে? একদিক থেকে বয়কট করলে তো ভালো। না, প্রথম কথা হচ্ছে, যতগুলো গণতান্ত্রিক মাধ্যম আছে সেই সমস্ত মাধ্যমগুলোয় বামপন্থীদের উপস্থিতি থাকাটা জরুরি। দুই, বামপন্থীদের সেখানে উপস্থিত হয়ে যতটুকু সুযোগ পাওয়া যাবে সেই সুযোগের সদ্ব্যবহার করে নিজস্ব রাজনীতির কথা বলা, নিজস্ব অর্থনীতির কথা বলা, নিজের শ্রেণীর কথা বলাটা প্রয়োজন। আমাদের হয়ে যারা মিডিয়ায় যান তারা এই কাজটাই করার চেষ্টা করেন। এখন সকলে সব সময় সবটা 100% যেমন করে আপনি বলছেন বা যেমন করে আমি ভাবছি তেমন করে করতে পারছেন, এমনটা নাও হতে পারে। কিন্তু এই চেষ্টাটা করবার জন্যই তারা যান এবং এই চেষ্টাটা করবার জন্যই ভবিষ্যতেও তারা যাবেন, দর্শক থাকার জন্য নয়। আমাদের অনেকেই যারা যাচ্ছেন তাদের ভেতরে তারা যথেষ্ট সাহসের সঙ্গে এমন অনেক তথ্য তুলে আনছেন, এমন অনেক তথ্য উপস্থিত করছেন যে তথ্যগুলোকে মূলধারার মিডিয়ার যারা অ্যাঙ্কর তারা অস্বীকার করতে পারছেন না। অনেক ক্ষেত্রে তারা প্রসঙ্গ বদলে দিচ্ছেন, খুব স্বাভাবিক। আমি তো আমার শ্বশুর বাড়িতে যাইনি, আমি আমার আত্মীয়ের বাড়িতেও যাইনি, আমি গেছি শত্রুপক্ষ পরিচালিত মিডিয়ায়। কথাটা পরিষ্কার করে বুঝেই আমি গেছি বা আমরা যাচ্ছি। সুতরাং সেই মিডিয়া আমাকে জামাই আদর করে আম কাঁঠাল দুধ কলা খাওয়াবে, এটা প্রত্যাশা করার ভেতরে কোনো যৌক্তিকতা নেই। ওকে। কিন্তু সে আমাকে মোটা চালের ভাত দিলেও তার থেকে কাঁকড়গুলোকে আলাদা করতে যদি আমি পারি, এবং সেটা যদি দর্শক বোঝেন, কাঁকড়গুলোকে আলাদা করবার আপ্রাণ চেষ্টায় আমি নিরত আছি, তাহলে সেটাই আমার লাভ। আর এই যে উন্মত্ত চিৎকার হয় দেখবেন বিজেপি আর তৃণমূলের বাইনারিতে, উন্মত্ত চিৎকার, আলোচনাই করতে দেয় না, কথাই বলতে দেয় না। এই চিৎকারটা কেন হয়? এই চিৎকারটা হয় হচ্ছে ওরা দুটো যুযুধান প্রতিপক্ষ এইটা জানানোর জন্য। আসলে তো ওরা যুযুধান প্রতিপক্ষ না। সেই জন্যই যখন তো বাংলা ভাষা নিয়ে, সেই জন্যই তো জিজ্ঞেস বলছি আমি যে তাহলে যখন বাংলা বামপন্থীদের ভাষা নিয়ে উপস্থিত।
বলছি তাহলে তো বামপন্থীদের উপস্থিতিটা ওই বাইনারিটাকে ভ্যালিডেট করে। না, বাইনারিটাকে ভ্যালিডেট করে না। এইটা যে এই মিডিয়া যে বাইনারিটাকে ভ্যালিডেট করছে, আসলে যে ওদের ভিতর কোনো ঝগড়া নেই। যেমন ধরুন, এই বাংলা ভাষা প্রশ্নে যখন বিজেপি একটু ব্যাক ফুটে, মুখ্যমন্ত্রী পর্যন্ত ঘোষণা করলেন 26-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত ভাষা আন্দোলন চলবে, উনি তার নেতৃত্ব দেবেন। আসলে মূল কথাটা হচ্ছে বাংলা ভাষা আক্রান্ত না, আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। এই কথাটা থেকে ঘুরিয়ে দাও মুখ। এই কথাটা থেকে মুখ ঘুরিয়ে দিয়ে বাংলা ভাষার উপর আক্রমণ আর তৃণমূলকে একটা বল তুলে দেওয়া ছয় মারার জন্য, এইটা যখন তৃণমূল প্রায় ব্যবহার করে ফেলছে, তখন পরিকল্পনা মাফিক শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে কুচবিহারে হামলা চালিয়ে আবার বিজেপিকে একটু মাইলেজ পাইয়ে দেওয়ার চেষ্টা হলো। এটাকেই আমরা ইংরেজিতে সেটিং বুঝতে বলি, পেরেছি, বুঝতে পেরেছি। বাংলায় বোঝাপড়া। হ্যাঁ, এইখানে কোনো এইখানে প্রয়োজন ছিল না তো শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা। ঠিক, ঠিক। কি এইখানে প্রয়োজন ছিল আমায় বোঝান? এইখানে আমার প্রশ্ন, আপনি যেহেতু অনেক জিনিসে অনেক জায়গাতে যান, আপনার অভিজ্ঞতা এতটাই, তাহলে একটা অল্টারনেটিভ ইনফরমেশন সিস্টেম গড়ে তোলার পিছনে অসুবিধা কি আছে? হ্যাঁ, আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি। আমাদের একটা নিজস্ব খবর হয়, নজরে খবর, খবর মানে গল্প নয়। আমাদের নিজস্ব ওয়েবসাইটকে আমরা আরো সমৃদ্ধ করবার চেষ্টা করছি, এবং বহু ছোট ছোট ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে, যার তৈরি করবার পেছনে আমরা হয়তো নেই, কিন্তু সেই ইউটিউব চ্যানেলগুলো তারা নিজের মতো করেই উপলব্ধি করছে যে বাংলার সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ফলে মূলধারার মিডিয়ার সঙ্গে তাদের একটা লড়াই, মূলধারার মিডিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ার একটা লড়াই, এবং মূলধারার মিডিয়ার বাইনারিকে প্রতিষ্ঠিত করাটাকে বেআব্রু করে দেওয়া, এই তিনটে রাজনৈতিক কাজ একসঙ্গে আমাদের করতে হচ্ছে এবং হবে। ওকে। আচ্ছা, এটা তো গেল মানে মিডিয়া তার ইউজ বা তাদের রোল এই এই সমস্ত ব্যাপারে। এবারে এবারে আসি স্পেসিফিক্যালি, যেহেতু এটা নির্বাচনের বছর বলে, নির্বাচন হতে আর কয়েক মাস বাকি। আচ্ছা, একটা কথা বলি যে আমেরিকাতে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় তখন সেখানে যে প্রাইমারিগুলো হয়, তখন থেকে সেই দলের যে স্লোগান, সেই দলের যে ইস্তাহার, সেই দলের যে কর্মসূচি, এগুলো তখন থেকে তৈরি হতে হতে থাকে এবং পাবলিকে সেটা, জনগণ সেটা জানতে থাকে। তাই এখানে যেহেতু সেই ধরনের প্রেসিডেন্সিয়াল ইলেকশন নয়, বা এখানে যেহেতু আপনার ওই প্রাইমারি হচ্ছে না, কিন্তু যে কর্মসূচি আপনারা নিচ্ছেন সেটা ইলেকশনের ঠিক 5 দিন আগে হঠাৎ ঘোষণা করে দিলেন, যেমন 24 সালেও এপ্রিল মাসে ঘোষণা হয়েছিল। আচ্ছা, 6 মাস আগে কেন আপনার কর্মসূচি ঘোষণা হয় না এবং সেটা কেন প্রচার হয় না? না না, আপনি একেবারেই ঠিক বলছেন, এবং আমরাও এটাই চাইছি। এবং আপনি দেখবেন যে আমরা লাগাতার ধারাবাহিকভাবে বলে যাচ্ছি যে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তি এক হও, এবং সেই সমস্ত শক্তি একটা সম্মিলিত ন্যূনতম কার্যক্রম, কমন মিনিমাম প্রোগ্রাম, যা ইউপিএ এক সরকারের ছিল, সেরকম একটা ন্যূনতম কার্যক্রম তৈরি করে বিজেপি এবং তৃণমূল বিরোধী সরকার গঠিত হলে সেইটা আমরা কার্যকর করব, এটাকে মানুষের সামনে তুলে ধরব। এইটা সিপিআইএম এর একার পক্ষে সম্ভব না। সিপিআইএম কে যদি বলেন আপনারা কি করতে চান, আপনাদের কি কর্মসূচি, আমরা আগামীকাল কর্মসূচি ফেলে দিতে পারি। আমার পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি প্রস্তুত আমাদের পার্টির কর্মসূচি ঘোষণা করতে। কিন্তু এটা তো বাস্তব না যে আমাদের পার্টি এককভাবে একটা সরকার করবে। সেটা বাস্তব না, সেটা সম্ভব বলে আমরা নিজেরাও কেউ বিশ্বাস করছি না। আমরা মনে করছি তৃণমূলের উপরে মানুষ বীতশ্রদ্ধ, বিজেপির আশ্বাসে মানুষ হতাশ। এই বীতশ্রদ্ধতা এবং এই হতাশা কাটিয়ে উঠে মানুষ একটা প্রকৃত বিকল্পের অনুসন্ধান করছে।
সেই বিকল্প গড়ে তুলবার জন্য আমরা বামপন্থী, ধর্মনিরপেক্ষ, শুভবুদ্ধি সম্পন্ন, গণতান্ত্রিক, এমনকি ইন্ডিভিজুয়াল গণতান্ত্রিক সংস্থা প্রতিষ্ঠান যা যেভাবে আছে, কাউকে আমার রাজনীতি মেনে নিতে হবে না, কাউকে আমার নেতৃত্ব মেনে নিতে হবে না, কিন্তু ন্যূনতম শর্ত হচ্ছে প্রত্যেকে তৃণমূল এবং বিজেপির বিরোধিতায় দৃঢ় থাকবে, দুর্নীতির বিরুদ্ধে একস্বর হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একস্বর হবে, ধর্ম, ভাষা, লিঙ্গের নামে মানুষকে বিভাজন, জাতপাতের নামে মানুষকে বিভাজন, তার বিরুদ্ধে একস্বর হবে। 26,000 ছেলে মেয়ে রাস্তায় ঘুরছে, চাকরি পেয়ে চাকরি চলে গেছে একটা সরকারের অপদার্থতায়, একটা সরকারের দুর্নীতিতে। এই দুর্নীতিগ্রস্ত সরকার, 1 বছর হতে চললো অভয়াকাণ্ড ঘটেছে, আজকে 6ই আগস্ট, দুদিন বাদে 7-8 পেরিয়ে 9ই আগস্ট সেই ঘটনা ঘটেছিল। রাজ্যের মানুষ, দেশের মানুষ গত বছরের 14ই আগস্ট যা দেখেছিলেন সেরকম আর কখনো দেখেননি। এই যে মানুষের ভেতরে একটা স্বাভাবিক প্রবৃত্তি অন্যায়ের বিরোধিতা করার, যা সামনে এসেছিল অভয়াকাণ্ডে, সেটা মানুষের ভিতরে আছে। কোথাও হয়তো একটু সুপ্ত অবস্থায় আছে, কোথাও একটু ভাসমান অবস্থায় আছে, কোথাও একটু প্রকাশ্য অবস্থায় আছে। এই সুপ্ত, ভাসমান, প্রকাশ্য সবগুলোকে একজোট করতে পারলে তার শক্তি বিরাট। আমরা সেই শক্তিটাকে একজোট করতে চাইছি, আচ্ছা। কিন্তু সেটা কেবলমাত্র আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হওয়া সম্ভব না, হওয়া উচিত। আচ্ছা, এইবার তাহলে 2004-এর উদাহরণ দেই। যে যার নিজের মতো করে তো সেখানে লড়াই করেছিল, পরবর্তীকালে পি চিদম্বরম আর সীতারাম ইয়েচুরিমেরা কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করেছিলেন। তা অ্যাটলিস্ট যে জায়গাতে আপনারা নিজেরাও তো জানেন যে ঘোষণা হয়নি, তার মানে এই নয় যে আপনাদের অ্যাডজাস্টমেন্ট হবে না। একটা অ্যান্টিসিপেটরি তো কিছু একটা তো কর্মসূচি তো থাকতেই পারে, যে বেসিক যে স্লোগান তৈরি করার, টু সেট দ্য এজেন্ডা ফর দ্য ইলেকশন। এইটা কেন হয় না? না, কে বলেছে হয় না? হয় না মানে ব্যাপারটা হচ্ছে এইটা যে যে এই যে দলগুলো মনে করবে, হ্যাঁ, যে হ্যাঁ, বলুন। দলগুলো মনে করবে, সেই দলগুলোর পারস্পরিক আলাপ আলোচনা চলছে বলি, শ্রমিক বাবু। কংগ্রেসের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে, বামপন্থী অন্যান্য দলগুলোর সঙ্গে, ধর্মনিরপেক্ষ সমস্ত দলের সঙ্গে এই আলাপ আলোচনা ধারাবাহিক চলছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রেসিডেন্ট হবার পরে প্রথম যে প্রেস কনফারেন্স করেছিলেন, তাতে দুটো তিনটে কথা মনে আছে। এক, বাংলা স্বার্থে একটা বৃহত্তর একটা মানে বিরোধী ঐক্য গড়ে তোলা দরকার, ইতিহাস বইকে নতুন করে লেখা দরকার। আর এই আহ, বাংলা ভাগের বিরুদ্ধে, বাংলা ভাগের পক্ষে শ্যামাপ্রসাদের হয়ে জ্যোতি বসু ভোট দিয়েছিলেন। এই ব্যাপারটা মানে জ্যোতি বসুকেও তারা হয়তো দেখা যাচ্ছে যে ওদেরই একজন হিসাবে প্রতিপন্ন করতে চাইছেন। মোটামুটি এই তিনটে ইস্যু কিন্তু শ্রমিক ভট্টাচার্যের প্রেস কনফারেন্স থেকে উঠেছিল, এবং প্রবাবলি দ্যাট ইজ দেয়ার এজেন্ডা। এটাকে কাউন্টার করার জন্য তো সেই ধরনের কিছু তো দেখতে পেলাম না। কে বলেছেন? আপনি বলুন তাহলে, আমাদের যদি পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পার্টি স্ট্যান্ড পরিষ্কার করেছেন। আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য একাধিকবার মিডিয়ায়, এবিপি আনন্দ সহ অন্যান্য মিডিয়ায় শতরূপ ঘোষ এই বিষয়গুলো সম্পর্কে পার্টির বক্তব্য উপস্থিত করেছেন। আমাদের পার্টির মুখপাত্র সুজন চক্রবর্তী বারবার মিডিয়ার এই প্রশ্নগুলো সম্পর্কে বলেছেন। বিজেপির সঙ্গে বামপন্থীদের ঐক্য এ সোনার পাথর বাটি ছাড়া কিছু না। বিজেপি আরএসএস এর মতাদর্শগত শত্রু বামপন্থীরা, ওদের তালিকায় লেখা আছে 1 কমিউনিস্ট, 2 মুসলমান, 3 খ্রিস্টান। এটাই ওদের শত্রু তালিকা। সুতরাং
যাদের শত্রু তালিকায় আমরা এক, মুসলমান দুই, খ্রিস্টান তিন, তাদের সঙ্গে কোন রকম বোঝাপড়ার কোনো পরিসর তৈরি হয় না, হওয়া সম্ভব না। আর হলে কমিউনিস্ট পার্টি থাকে না। কমিউনিস্ট পার্টিকে তাহলে পরে ওই রকম একটা সাম্প্রদায়িক ধর্মীয় পার্টি হতে হয়, সেটা কমিউনিস্ট পার্টি হবে না। তন্ময়বাবু, একটা কথা বলি। আমি কখনোই বলিনি, বা আমি বলতে এখানে ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে নেবেন না। এই যে উনি যেমন ইলেকশনের একটা এজেন্ডা কিন্তু উনি সেট করে দিয়েছেন। আমি বলছি এজেন্ডা সেটিং, এবার তাতে এগ্রি করবেন না বা যেটা তাদের রিজেক্টেড হবে সেটা তো ঠিকই আছে। তো আপনাদেরও তো কিছু ধরুন নিজস্ব এজেন্ডা থাকতে পারে যেটা আপনারা সেট করতে পারেন, যে জনগণকে হ্যাঁ, বলা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সব বাঙালির পেটে ভাত চাই, মানে পশ্চিমবঙ্গবাসীর পেটে ভাত চাই, সকলের প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ চাই, সকলের বাসস্থান চাই, শিক্ষা চাই। 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, 8,300। গত বছরের থেকে এবছরে কলেজে ভর্তি কমেছে 6 লক্ষ। মোট আসনের থেকে 6 লক্ষ কম ছাত্রছাত্রী কলেজে ভর্তি হয়েছে। শিক্ষার 12টা বেজে গেছে এই রাজ্যে। কর্মসংস্থান, চিকিৎসা, এই তো দাবি। আপনি একটা সরকার চান কেন? কি প্রয়োজন আপনার একটা সরকারের? একটা সরকার এসে আপনাকে প্রতি মাসে 5,000 টাকা বাড়িতে এসে দিয়ে যাবে, এই জন্য আপনি সরকার চান না? চান না। আপনি চান আপনার সরকার এমন পরিবেশ তৈরি করুক যাতে আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির মেয়েটা, আপনি নিজে 5,000 টাকা উপার্জন করতে পারেন। সেই উপার্জনের রাস্তা সব বন্ধ। 6,688টা শিল্প মমতা ব্যানার্জির সরকার তৈরি হওয়ার পরে আমাদের রাজ্য থেকে অন্যত্র চলে গেছে। তার অফিস সরিয়ে নিয়েছে, তার কোম্পানি সরিয়ে নিয়েছে। কিন্তু সেখান থেকে আড়াল করার জন্য, গোপন করার জন্য, সরকারি অপদার্থতাকে ঢেকে রাখবার জন্য পুজো কমিটি, তাকে টাকা দাও। পাড়ায় সমাধান, আরে পাড়ায় সমাধান কেন? পঞ্চায়েত এবং পৌরসভা তো ক্ষমতা বিকেন্দ্রীকরণের নীতিতে সংবিধান সম্মত। পৌরসভার এক একটা ওয়ার্ড তো পাড়া, পঞ্চায়েতের এক একটা বুথ যেখান থেকে মেম্বার নির্বাচিত হয় সেটা তো পাড়া। তো সেই পঞ্চায়েত সমাধান করবে মানুষের দ্বারা নির্বাচিত শক্তি। হঠাৎ তৃণমূলের কিছু লোকজন দিয়ে পাড়ার কিছু লোকজনকে ডেকে পাড়ার কিছু প্রবলেম ঠিক করবে আর সমাধান করে দেবে। আর সেখানে ন্যায্য কথা কেউ বলতে গেলে তাকে লাইট পোস্টে বেঁধে পেটানো হবে। অভিষেক ব্যানার্জি নির্দেশ দেবে যে বিওলেদের উপর নজর রাখবেন, বিওলেদের কাজকর্ম সম্পর্কে কিছু বলার থাকলে সরাসরি আমার কাছে অভিযোগ করবেন। কেন? আপনি কে? আচ্ছা, কেন আমি এটা বললেন না যে সরাসরি ইলেকশন কমিশনারকে রিপোর্ট করবেন? প্লিজ আমি একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এই যে কথাগুলো বললেন, এইগুলো তো হচ্ছে যে এমন এমন কিছু কথা যেখানে ডিবেটের কোনো জায়গা নেই। তাহলে সেই ব্যাপারে তো একটা কমন মিনিমাম প্রোগ্রামটা তো আগে থেকে হতে পারতো। বড়জোর সিট অ্যাডজাস্টমেন্টে কে কোন সিটে লড়বেন সেটা নয় পরবর্তীকালে হতে পারে, কিন্তু এই কাজটা তো আগে থেকে হতে পারতো। আচ্ছা, আপনাকে কে বলছে এই কাজটা থমকে আছে, থেমে আছে? আমি বলছি যে আমি তো টাইম। বলছি এই কাজটা চলছে। না না, আমি যে এই কাজটা চলছে। আমেরিকান প্রেসিডেন্টের ইলেকশনের যেটা বলছিলাম, আমি বলছি না যে তার রেপ্লিকা হবে, কিন্তু সেখানে ইলেকশনের অন্তত 6-8 মাস আগে থেকে গোটা ব্যাপারটা কর্মসূচিটা যেমন, যেমন ট্রাম্প কি করতে চলেছেন, কি কমলা হ্যারিস কি করতে চলেছেন, সেটা দেখুন, ইলেকশনের। আমেরিকার ইলেকশন সিস্টেমটার মধ্যেই হচ্ছে তলা থেকে ইলেক্টেড হতে হতে আসেন। হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি। সেই কর্মসূচি, ফলে সেই ফলে কর্মসূচি। রাষ্ট্রপতিটা ডাইরেক্ট হন। হ্যাঁ, সেটা বলছি ফলে আমেরিকান ইলেকশন সিস্টেম আর আমাদের ইলেকশন সিস্টেমকে তো গুলিয়ে ফেললে চলবে না, এক করাও যাবে না। না। আমাদের এখানে বিধায়করা নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী ঠিক করেন। মুখ্যমন্ত্রীর পদে কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয় না। সাংসদরা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী ঠিক করেন।
প্রধানমন্ত্রী পদে কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয় না, আর রাষ্ট্রপতিতে তো ভোটের কোনো ব্যাপারই নেই জনগণের, সেটা সাংসদ বিধায়কদের ভোটে হয়। ফলে ডেমোক্রেটিক সিস্টেম আমাদের দেশে তার যা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে সঠিকভাবে রক্ষা করতে হবে, যেটা আজকে প্রত্যেকদিন ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের কর্মসূচি কি বলবে? আমাদের কর্মসূচি বলবে গণতান্ত্রিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার রক্ষা করার কথা। আমাদের কর্মসূচি কি বলবে? আমাদের কর্মসূচি বলবে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা। আমাদের কর্মসূচি কি বলবে? আমাদের কর্মসূচি বলবে যে অপরাধী যদি কেউ চিহ্নিত হয়, দ্রুত তার শাস্তি দানের ব্যবস্থা করার কথা। ওরা তো ছিল তাই। লালু আলম যখন মমতা ব্যানার্জিতে লাঠির বাড়ি মেরেছিল, জ্যোতি বোস সাথে সাথে খবর পেয়ে নির্দেশ দিয়েছিলেন যে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। প্রথম দফায় পুলিশ লালু আলমকে গ্রেপ্তার করেনি, অন্য কাউকে কাউকে গ্রেপ্তার করেছিল। জ্যোতি বোস সেটা জানতে পেরে সরাসরি প্রেসকে বলেছিলেন, কাকে ধরতে বললাম আর কাকে ধরে এনেছে, আগামীকালের ভিতর আসল অপরাধীকে কোমরে দড়ি বেঁধে ধরে আনতে হবে। 24 ঘন্টার ভিতর পুলিশ লালু আলমকে কোমরে দড়ি বেঁধে ধরে এনেছিল। সিপিএম তাকে বহিষ্কার করেছিল, মমতা ব্যানার্জি তাকে গ্রহণ করেছিলেন, সে এখন তৃণমূল কংগ্রেসের নেতা। এই যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতিটাই তো তৃণমূলের সম্পদ। এই রাজনৈতিক সংস্কৃতিটাই মহুয়া মৈত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভিতর এমন চাপানুতর তৈরি করে যে পরিণতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ থেকে ইস্তফা দেন। এই রাজনৈতিক সংস্কৃতিটাই তৃণমূল দলের যদিও অভ্যন্তরীণ বিষয়, কসবা ল কলেজের ঘটনা ঘটায়। আবার এই রাজনৈতিক সংস্কৃতিটাই অন্যায়ভাবে দাবি করে যে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনকে ঠিক করলো। তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন কেন? 28শে আগস্ট ছাত্র পরিষদের জন্মদিন, তার জন্য 28শে আগস্ট পরীক্ষা করা যাবে না। এবং বেনজির ভাবে সরকার থেকে একটি সংগঠনের জন্মদিবস পালনের জন্য পরীক্ষা বন্ধ রাখার অনুরোধ জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হলো। কোনদিন হয়েছে বাম আমলে? আমাদের বড় রাজনৈতিক কর্মসূচির দিনে পরীক্ষা পড়েনি? বহুবার পড়েছে। আমরা সে পরীক্ষা বন্ধ রাখতে বলেছি। আপনাদের কর্মসূচি কিন্তু, আবার বলি যে আজকে যেহেতু প্রচার নিয়ে কথা হচ্ছে, সেই জন্য আরেকবার বলি যে আপনার কি ধারণা যে আপনি যে স্পিরিটে বা আপনি আহ, জানেন, সেই জন্য আপনার কাছে ব্যাপারটা সহজ, কিন্তু এই জিনিসগুলো কি মানুষের কাছে পৌঁছচ্ছে? মানে এই ইনফরমেশনগুলো, আপনার কি ধারণা? দেখুন, মানুষের কাছে পৌঁছয় তো দুটো ধারার মধ্য দিয়ে। প্রধানত তার সঙ্গে অনেকগুলো উপধারা আছে। একটা হচ্ছে আজকের দিনে টেলিভিশন চ্যানেল, খবরের কাগজ, আর আরেকটা হচ্ছে সংগঠন। এর সঙ্গে আরো কতগুলো উপধারা এখন যুক্ত হয়েছে, সোশ্যাল মিডিয়া, আপনার মতো ইউটিউব চ্যানেল, তার নির্দিষ্ট কিছু দর্শক আছে। আমাদের কারোর কারোর, আমার ব্যক্তিগত নেই, কিন্তু আমাদের কারোর কারোর নিজস্ব এরকম ভিডিও, ইউটিউব, এই সেগুলোর দর্শক আছে। এই সবগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর যত রকম মাধ্যম আছে, সব মাধ্যমকেই আমরা ব্যবহার করতে চাই এবং পৌঁছতে চাই। দ্যাট ইজ আওয়ার ডিজায়ার। কিন্তু আমার ডিজায়ার আর রিয়েলিটি একসঙ্গে ছুটবে তার তো কোনো অর্থ নেই। হ্যাঁ, এটা তো ঠিকই, সাংগঠনিক দিক থেকে কিছু কিছু জায়গায় আমাদের এখনো এমন দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে সংগঠনগতভাবে আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াতে অসুবিধা আছে। আমরা তো অস্বীকার করছি না, একদিনের জন্য অস্বীকার করি। আমাদের রাজ্য সম্পাদক পরিষ্কার করে বলেছেন
কিন্তু একই সাথে আমরা এটাও বিশ্বাস করি যে ভয় এটা সত্য, কিন্তু ভয় পেতে পেতে দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ানো ছাড়া গত্যন্তর। ভয় সংক্রামক, একই সাথে এটাও মনে রাখতে হবে ভয়ের চাইতেও সাহস বেশি সংক্রামক। সেই সাহস নিয়েই তো জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা এত অত্যাচারের মধ্যে, এত বেআইনি ভাবে এখানে বদলি সেখানে বদলি, এই সবকিছুর ভিতর 1 বছর ধরে অভয়ার লড়াইটা চালিয়ে যাচ্ছেন। অভয়ার মা বাবা কি অসীম দৃঢ়তা নিয়ে এই লড়াইয়ের সঙ্গী হয়েছেন। ফলে মানুষ খালি ভয়টা দেখবে এমনটা শেষ কথা না, মানুষ সাহসটাও করবে এবং শেষ পর্যন্ত সাহসটাই জিতবে। আপনাকে অশেষ ধন্যবাদ এই ব্যাপারে কথাবার্তা বলার জন্য। বেশ কিছু গ্রে এরিয়া ছিল, হয়তো সেটা ক্ল্যারিফাইড হলো। আশা করছি পরবর্তীকালে আবার আরেকটা কোনো ইস্যুতে আপনার সঙ্গে কথা বলবো। আজকের কথাবার্তা ঠিক আছে, এখানে ভালো শেষ থাকবেন। করব।